একটা শান্ত গ্রামে হঠাৎ একটা রহস্যময় পাথর এসে পড়ে। কিন্তু পাথরটা আসার পর থেকেই গ্রামের এক ভয়াবহ বিপদ শুরু হয়। গ্রামের সাধারণ মানুষগুলো হুটহাট পাগল হয়ে যেতে থাকে। তারা এতটাই হেদায়েত জ্ঞান হারিয়ে ফেলে যে নিজেদের পরিবারের প্রিয় মানুষদের উপরও ঝাঁপিয়ে পড়ে আর তাদের খুন করে ফেলে। এরপর রহস্যজনকভাবে তারা নিজেরাও মারা যায়। এই খুনের নেশা আর মৃত্যুর মিছিল কেন হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না, আর থামানোর কোনো পথও খুঁজে পাচ্ছিল না। একটা পাথর যেন পুরো গ্রামকে একটা জ্যান্ত নরক বানিয়ে ফেলেছে। গল্পটা শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন ঘড়ি বা ক্যালেন্ডারের কোনো হিসাব ছিল না। তখন অন্ধকাসুর নামে এক বিশাল শক্তিশালী আর দয়ালুহীন রাক্ষস ছিল। সে এতটাই শক্তিশালী ছিল যে সারা দুনিয়ায় তাকে হারানোর মতো কেউ ছিল না। সে একে একে দেবতার সব রাজ্য দখল করে নেয় এবং মানুষের মনে ভয়ের সৃষ্টি করে। চারদিকে হাহাকার পড়ে যায়। সবাই যখন নিরুপায় হয়ে ভগবান শিবের কাছে সাহায্য চায়, তখন শিব ভক্তদের বাঁচাতে যুদ্ধে নামেন। দেবশক্তি আর রাক্ষসের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত শিব অন্ধকাসুরকে মেরে ফেলে এবং পুরো পৃথিবীকে রক্ষা করে। কিন্তু অন্ধকাসুর মরলেও তার সাথে জড়িত রহস্য বা বিপদটা ওইখানেই শেষ হয়ে যায়নি। গল্পের আসল টুইস্ট বা রহস্য এরপর থেকেই শুরু। ঘটনাটা এবার 1980 সালের। এক নিঝুম রাতে হঠাৎ আকাশ থেকে আগুনের একটা বিশাল গোলা এসে পড়ে গ্রামের একটা ক্ষেতে। সেই থেকে পুরো গ্রামটা যেন কেমন থমথমে হয়ে যায়। ভোরবেলা এক লোক তার গোয়ালে যায় গরুর দেখাশোনা করতে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সে অন্ধকারে আলো খুঁজতে যায়। তখনই তার মনে হয় কেউ একজন তার পিছু নিয়েছে, কিন্তু পেছনে ফিরে সে কাউকেই দেখতে পায় না। এদিকে লোকটির গরু ভয়ে চিৎকার শুরু করে, কারণ পশুরা বিপদ আগে থেকেই টের পায়। আসলে লোকটির ঠিক পেছনেই দাঁড়িয়েছিল ভয়ঙ্কর অন্ধকাসুর, যাকে গরুটা দেখতে পেলেও লোকটি দেখতে পাচ্ছিল না। লোকটি গরুর কাছে যাওয়া মাত্রই সব ওলট পালট হয়ে যায়। সে জ্ঞান হারিয়ে ফেলে, আর যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় তার ঘাড়ে একটা অদ্ভুত চিহ্ন রয়েছে। সকালে যখন সে বাজারে গরুর দুধ বিক্রি করতে যায়, তখন দেখা যায় তার বালতিতে গরুর দুধ নয়, বরং টকটকে লাল রক্ত। সবার চোখের সামনে সব দুধ রক্তে মিশে একাকার হয়ে যায়, আর পুরো গ্রামে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের বিজ্ঞানীরা খবর পান যে গত 6 বছর ধরে তারা যে মহাকাশীয় পাথর বা উল্কাপিণ্ডটি নজরে রাখছিলেন, সেটি ভোররাতে শ্যামবালা গ্রামে এসে পড়েছে। পাথরটা দেখতে খুবই অদ্ভুত। একদিন সকালে একটা কাক ওই পাথরের উপর বসতে মুহূর্তেই পুড়ে কয়লা হয়ে যায়। বিজ্ঞানীরা ওই গ্রামে তদন্তে যেতে ভয় পাচ্ছিলেন, কারণ ওইখানকার মানুষ খুবই কুসংস্কারাচ্ছন্ন। যে কোনো ছোটখাটো বিষয়কেও তারা অলৌকিক বা ঈশ্বরের ইচ্ছা বলে মনে করে। তখন অফিসের বড় কর্তা ঠিক করেন যে তিনি বিক্রম নামের এক তরুণকে সেইখানে পাঠাবেন। বিক্রম প্রচন্ড জেদি আর বিজ্ঞান মনস্ক। সে ভূত প্রেত বা ধর্মে বিশ্বাস করে না, সবকিছুর পেছনেই বিজ্ঞানের যুক্তি খোঁজে। অন্যরা ভয় পাচ্ছিল যে এমন একজন নাস্তিক মানুষ ওই গ্রামে গেলে গ্রামবাসীদের সাথে তার ঝামেলা বেঁধে যাবে। যাওয়ার আগে বিক্রম তার মৃত মায়ের কথা ভেবে কাঁদছিলেন। মা বলেছিলেন যে তিনি সবসময় তার সাথে আছেন, আকাশের তারা হয়ে তাকে দেখবেন। মায়ের এই স্মৃতি মনে নিয়ে বিক্রম শ্যামবালা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেইখানে তাকে সাহায্য করার জন্য তার সাথে থাকে অনুবন্ধু নামে এক পুলিশ সদস্য। অনুবন্ধু তাকে সতর্ক করে দেয় যে গ্রামের মানুষ এই রহস্যময় পাথরটাকে দানবশিলা বা শয়তানের পাথর মনে করে প্রচন্ড আতঙ্কে আছে। কারণ এই গ্রামের নিয়ম হলো চেনা পাথর মানে দেবতা, আর অচেনা পাথর মানেই শয়তান। গ্রামের পণ্ডিত আর প্রধান মিলে সেই রামালুর বাড়িতে যান, যার সাথে রাতে ওই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল। রামালু সব খুলে বলার পর পণ্ডিত মশাই দেখেন বাড়ির তুলসী গাছটাও শুকিয়ে মরে গেছে। গরুর দুধ কেন রক্ত হয়ে গেল সেটা ভেবে পণ্ডিত মশাই রায় দেন যে গরুর উপর কোনো শয়তানি শক্তি ভর করেছে, তাই ওটাকে মেরে ফেলতে হবে। গরুকে মায়ের মতো শ্রদ্ধা করে বলে রামালু প্রথমে রাজি হতে পারছিল না। তখন পণ্ডিত মশাই রামালুর হাতে কিছু সরিষা দিয়ে গরুর চারপাশে ঘুরতে বলেন। ঘোরার পর দেখা
দেখা যায় হাতের হলদে সরিষাগুলো কালো হয়ে গেছে। এইটা দেখে সবাই নিশ্চিত হয়ে যায় যে গরুটার ভেতরে আসলে কোনো প্রেতাত্মা ভর করেছে। রামালুর স্ত্রী এইসব বিশ্বাস না করে বলে যে গরুটা হয়তো খারাপ কিছু খেয়েছে, তাকে ডাক্তার দেখানো উচিত। কিন্তু রামালু উল্টো সবার সামনে তার স্ত্রীকে চর মেরে থামিয়ে দেয়। ঠিক সেই সময় রামালুর দাদি সুযোগ বুঝে গরুটাকে দড়ি থেকে ছেড়ে দেন, যাতে কেউ ওটাকে মারতে না পারে। গরুটা চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়, আর পুরো গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে সেটার পিছু নেয়। এই হট্টগোলের মাঝে দেখা যায় রামালুর ঘাড়ের সেই অদ্ভুত চিহ্নটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। জঙ্গলের পথ দিয়ে কনস্টেবল অনুবন্ধু সাইকেলে করে বিক্রমকে গ্রামে নিয়ে যাচ্ছিল। হঠাৎ বিক্রম বলে ওঠে যে সে নূপুরের শব্দ শুনতে পাচ্ছে। কথাটি শুনেই কনস্টেবল প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত সাইকেল চালাতে শুরু করে। ঠিক তখনই সেখানে পালিয়ে আসা গরুটা তাদের সামনে পড়ে যায় এবং কনস্টেবল সাইকেল নিয়ে উল্টে পড়ে। সেখানে গ্রামের মানুষকে লাঠিসোঁটা নিয়ে গরুর পেছু নিতে দেখে বিক্রম পুরো ব্যাপারটা জেনে নেয়। এরপর সে নিজেই সাইকেল চালিয়ে গরুটাকে বাঁচাতে গ্রামের লোকজনদের পিছু নেয়। গ্রামবাসীরা যখন গরুটাকে ধরে ফেলে ঠিক মারতে যাবে, তখন বিক্রম গিয়ে গরুটাকে তাদের হাত থেকে ছাড়িয়ে নেয়। একজন অপরিচিত মানুষ তাদের কাছে বাধা দিচ্ছে দেখে গ্রামবাসীরা ক্ষেপে গিয়ে বিক্রমের উপর হামলা করে। কিন্তু বিক্রম একাই লড়াই করে সবাইকে কুপকাত করে ফেলে এবং একে একে সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এভাবেই সে একাই পুরো গ্রামবাসীর হাত থেকে গরুটাকে বাঁচিয়ে নেয়। পণ্ডিত মশাই আর গ্রামের মানুষজন ওই পাথরের কাছে গিয়ে নিজেদের মতো করে পরীক্ষা শুরু করেন। তারা দেখেন লেবু কাটলে ভেতর থেকে রক্ত বের হচ্ছে, আর নারিকেলে নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে। এইসব দেখে তারা নিশ্চিত হন যে পাথরটা অশুভ, তাই চারপাশে মন্ত্র পড়া সুতো দিয়ে গণ্ডি দিয়ে দেন। ঠিক তখন বিক্রম গরুটাকে নিয়ে সেইখানে হাজির হয়। গ্রাম প্রধানের লোক বালু রেগে গিয়ে বিক্রমকে মারতে গেলে পুলিশ তাকে থামিয়ে দেয়। বিক্রম সবাইকে বিজ্ঞানের যুক্তি দিয়ে বোঝায় যে মহাকাশ থেকে পাথর পড়লে সেখান থেকে এক ধরনের ক্ষতিকর রশ্মি বা রেডিয়েশন বের হয়। সেই রশ্মির প্রভাবে গরুর দুধে রক্ত এসেছে। আমরা যদি ওই পাথরের পাশে থাকতাম তবে আমাদের শরীর থেকেও রক্ত বের হতো। তার মানে কি আমরা নিজেদের শেষ করে ফেলতাম? পণ্ডিত মশাই মানতে নারাজ। তিনি বলেন লেবুতে রক্ত আর নারিকেলে আগুন লাগাই হলো শয়তানি শক্তি। বিক্রম পাল্টা জবাব দেয় এগুলো মহাকাশের খুব সাধারণ পাথর, যা তারা টেলিস্কোপ দিয়ে সবসময় দেখেন। পণ্ডিত মশাই তখন দাবি করেন যে তাদের পুরনো ধর্মশাস্ত্রে এইসব বিপদের কথা আগেই বলা আছে। বিক্রম বিদ্রুপ করে বলে যে শাস্ত্র একটা নিরীহ পশুকে মারতে বলে সে শাস্ত্র না শেখাই ভালো। এই বলে সে পাথরের চারপাশের সেই পবিত্র সুতোগুলো ছিঁড়ে ফেলে। গ্রামের মানুষ প্রচন্ড রেগে গেলেও গ্রাম প্রধান সবাইকে শান্ত করে। পণ্ডিত মশাই বলেন সৃষ্টিকর্তাই বিক্রমকে এর সাজা দেবেন। এরপর বিক্রম দমে না গিয়ে এই পাথরের পাশে তাঁবু গেড়ে থাকা শুরু করে এবং গরুটাকেও তার কাছে রেখে দেয়, যাতে সে পাথরটা নিয়ে পরীক্ষা চালাতে পারে। একদিন হুট করে বিক্রমের কাছে একটা সুন্দরী মেয়ে আসে। সে নিজের পরিচয় দেয় যে তার নাম দেবী এবং সে এই গ্রামের পণ্ডিত মশাইয়ের মেয়ে। দেবী বিক্রমকে জিজ্ঞাসা করে এই পাথরটা নিয়ে নাড়াচাড়া করতে আপনার ভয় লাগে না? বিক্রম উত্তর দেয় ভয় পাবো কেন? আপনার বাবা যেভাবে মানুষকে ভয় দেখান সেটাই তো আসল ভয়ের ব্যাপার। আমি একজন বিজ্ঞানী, আমি যা চোখে দেখি শুধু তাতেই বিশ্বাস করি। তখন দেবী একটা দারুণ যুক্তি দেয়। সে বলে আপনি কি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের বিশ্বাস করেন? বিক্রম বলে হ্যাঁ, বিজ্ঞানের হিসাবে মহাকাশে অন্য প্রাণীর থাকার সম্ভাবনা আছে। দেবী তখন বলে তার মানে যে এলিয়েন আপনি কোনোদিনও নিজের চোখে দেখেননি তাকে আপনি বিজ্ঞানের কথায় বিশ্বাস করছেন, আর আমরা আমাদের ধর্মগ্রন্থের কথায় ঈশ্বরকে বিশ্বাস করি। তাহলে আপনার আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? দেবীর এই কথায় বিক্রম একদমই চুপ হয়ে যায়, তার কাছে কোনো উত্তর থাকে না। এরপর দেবী সেইখান থেকে চলে যায়। রাতের বেলা রামালু ঘরের সব রান্না করা খাবার একাই সাবার করে দেয়। আরো খাবার চাইলে তার স্ত্রী আর মা জানান যে ঘরে যা ছিল সবই তাকে দেওয়া হয়েছে। এই কথা শুনে রামালু ভীষণ রেগে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। বাহিরে পানির ফোয়ারার কাছে গিয়ে সে যখন পানিতে নিজের মুখ দেখতে যায়, হঠাৎ পানির ওপাশ থেকে এক বিভৎস আর ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে। সেটা দেখে রামালু প্রচন্ড ভয় পেয়ে আটকে ওঠে। বিক্রম যখন অনুবন্ধুর বাড়িতে যায় তখন সেখানে তার মেয়ে চিত্রার সাথে তার পরিচয় হয়। চিত্রা কথা বলতে পারে না বা শারীরিকভাবে কিছুটা অক্ষম। তার মাও বেঁচে নেই।
কনস্টেবল একাই অনেক কষ্ট করে এই মেয়েকে বড় করছেন। বিক্রম দেখে বাড়ির দেয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা। এইসব চিত্রার নিজের হাতের আঁকা। চিত্রার এক অদ্ভুত ক্ষমতা আছে, সে যে কোনো কিছু একবার দেখলেই সেটা হুবহু এঁকে ফেলতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই বিক্রম আর চিত্রার মাঝে খুব সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন সকালে বিক্রম দেখে যে রামালু তার গরুটাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিক্রম বাধা দিতে গেলে দুজনের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায়। এক পর্যায়ে রামালু বিক্রমকে পানির মধ্যে চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে যেন মন্দিরের ঘন্টার শব্দ ভেসে আসে। শব্দটা হওয়ার সাথে সাথেই সেই মহাকাশীয় পাথরটার একটা অংশ মাটির গভীরে ঢুকে যায়। এদিকে রামালু ওই ঘন্টার আওয়াজ একদমই সহ্য করতে পারছিল না। সে কানে হাত দিয়ে চিৎকার করতে করতে সেইখান থেকে পালিয়ে যায়। তখনই পণ্ডিতের মেয়ে দেবী সেখানে ছুটে আসে। বিক্রম তাকে পুরো ঘটনা খুলে বলে। দেবী খেয়াল করে দেখে যে পাথরটা যেখানে ছিল সেই জায়গাটায় অনেক গভীর গর্ত হয়ে গেছে এবং সেইখান থেকে ধোঁয়া বের হচ্ছে। রাতের বেলা বিক্রম কৌতূহলী হয়ে কিছু লোক ভাড়া করে সেই গর্তটা খোঁড়া শুরু করে, কারণ সে দেখতে চেয়েছিল মাটির নিচে আসলে কি। কিন্তু খোঁড়ার সময় মাটি থেকে রহস্যময় গ্যাস বের হতে থাকলে কর্মীরা ভয়ে সেইখান থেকে পালিয়ে যায়। বিক্রম দমে না গিয়ে একাই খোঁড়া চালিয়ে যেতে থাকে। একই সময় গ্রামের অন্য এক জায়গায় রামালু প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে গ্রামের মানুষদের একের পর এক খুন করতে থাকে। সবাইকে মারার পর সে একটা ছোট্ট বাচ্চাকে মারতে যাবে। তখন কৃষ্ণ নামের এক ছেলে বাচ্চাটিকে কোনো মতে বাঁচিয়ে সেইখান থেকে সরিয়ে নেয়। রামালু তার আগে বাচ্চাটির মাকে মেরে ফেলেছিল। এরপরই রামালুর ঘাড়ের সেই অদ্ভুত চিহ্নটা হঠাৎ ফেটে যায় এবং বীভৎসভাবে সে নিজের মৃত্যু ঘটায়। এভাবেই রামালুর অধ্যায় শেষ হয়ে যায়। কিন্তু গ্রামের আতঙ্ক আরো বেড়ে যায়। গর্ত খুঁড়তে খুঁড়তে হঠাৎ বিক্রম এক বিশাল সুড়ঙ্গের ভেতরে পড়ে যায়। সেখানে সে উল্কাপিণ্ডের বাকি অংশটা দেখতে পায়। সুড়ঙ্গের দেয়ালে প্রাচীন ভাষায় অনেক কিছু লেখা এবং অনেক ছবি আঁকা ছিল। একটু সামনে এগোতেই সে পানির ভেতর বিশাল এক পাথর দেখতে পায়। পরের দিন সকালে গ্রামে হাহাকার পড়ে যায়। সবাই দেখে রামালু এক রাতে 6 জনকে খুন করে সে নিজেও মারা গিয়েছে। এমনকি একটা মহিলার লাশ গাছের মগডালে ঝুলতে দেখা যায়। সাধারণত মানুষের পক্ষে তা করা প্রায় অসম্ভব। গ্রামবাসীরা নিশ্চিত হয়ে যায় যে এসব ওই অশুভ পাথরের কাজ। গ্রাম প্রধান রেগে পুলিশকে বলে বিক্রমকে এখনই এই গ্রাম থেকে বের করে দিতে। পুলিশ বিক্রমকে গিয়ে যখন গ্রাম ছাড়তে বলে তখন বিক্রম তাদের এই সুড়ঙ্গের ভেতর নিয়ে যায়। সেখানে একটা কঙ্কাল দেখে সবাই চমকে ওঠে। বিক্রম জানায় যে সেই কঙ্কাল পরীক্ষা না করে কোথাও যাবে না। পরের দিন ফরেনসিক রিপোর্টে ডাক্তার এক অবাক করা তথ্য দেন। তিনি জানান মানুষের শরীরে কয়েক হাজার নারী থাকে, যার মধ্যে সবচেয়ে মেইন হলো মেরুদণ্ডের সাথে যুক্ত নারীটি। বড় বড় যোগীরা সাধনা করে এই নারী খুলে প্রাণ ত্যাগ করে। কিন্তু রামালু তো সাধারণ মানুষ ছিল, অথচ তার মৃত্যু হয়েছে ঠিক সেইভাবেই, যেন শরীরের ভেতর কোনো কিছুর চাপ বা আগ্নেয়গিরির মতো ফেটে প্রাণ বেরিয়ে গেছে। এই রহস্য বিক্রমকে আরো ভাবিয়ে তোলে। এদিকে দেখা যায় কৃষ্ণের ঘাড়েও সে একই রকম রহস্যময় চিহ্ন ফুটে উঠেছে। এর মানে হলো রামালুর মতো তার ভেতরেও এখন সেই অশুভ শক্তি কাজ করতে শুরু করেছে। অন্যদিকে কেউ একজন বিক্রমের থাকার তাঁবুটা পুড়িয়ে দেয়। বিক্রম ছায়ের ভেতর থেকে তার মানিব্যাগটা খুঁজে পায়, কিন্তু দেখে তার মায়ের ছবিটা অর্ধেক পুড়ে গেছে। এটা দেখে সে খুবই কষ্ট পায়। এই পোড়া ধ্বংসস্তূপের মাঝে সে একটা তাবিজও খুঁজে পায় এবং বুঝতে পারে যে এটা গ্রামের প্রধানের লোক বালু করেছে। বিক্রম রাগে ফেটে পড়ে সোজা গ্রামে গিয়ে বালুকে মারধর শুরু করে। তারপর সে গ্রামবাসীদের চ্যালেঞ্জ করে বলে, আমি আজই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর যাব না। কার কত সাহস আছে আমাকে মেরে দেখাও। তোমরা কুসংস্কারে অন্ধ হয়ে গেছো। আমি এই গ্রামে আর কাউকে মরতে দেব না, সে মানুষ হোক, গরু হোক কিংবা একটা পিঁপড়াই হোক না কেন। বিক্রম পণ করে যে সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। দেবী বিক্রমকে জানায় যে কৃষ্ণের মধ্যেও এই অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, তাই সবাই মিলে ঠিক করে তার উপর সারাদিন নজর রাখবে।
রাতে কনস্টেবল বুদ্ধি করে কৃষ্ণার শরীরে একটা ইনজেকশন দেয় যাতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে গবেষণার জন্য গাড়িতে তুলে দেওয়া হয়। কিন্তু মাঝরাতেই এই অশুভ শক্তি কৃষ্ণার ওপর ভর করে এবং সে প্রচন্ড হিংস্র হয়ে এক মেয়ের উপর হামলা করে। গ্রাম প্রধানের লোক বালু মেয়েটিকে বাঁচাতে গেলেও কৃষ্ণার শক্তির কাছে হেরে যায়। বালু সাহায্যের জন্য গ্রামবাসীদের ডাকতে থাকে, কিন্তু ভয়ে কেউ দরজা খোলে না। শেষে সবাই কনস্টেবলের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু ততক্ষণে কৃষ্ণা সবার চোখের সামনে ওই মেয়েটিকে পাথর দিয়ে মেরে ফেলে পালিয়ে যায়। বিক্রম আর অন্যরা যখন কৃষ্ণাকে ধাওয়া করে তখন সে বালুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে যায়। বিক্রম তাকে আটকাতে একটা জ্বলন্ত হারিকেন ছুঁড়ে মারে। হারিকেনটা কৃষ্ণার গায়ে না লেগে পাশের ঘরের গাদার উপর পড়লে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা দেখা মাত্রই কৃষ্ণার ঘাড়ে সেই রহস্যময় চিহ্নটা ফেটে যায় এবং সে পাগলের মতো ওই আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়। বিক্রম অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারে না। হাসপাতালে বসে বিক্রম সবকিছুর কারণ খোঁজার চেষ্টা করছিল। তখন তার উপরস্থ কর্মকর্তা সেখানে আসেন। ডাক্তার জানান যে কৃষ্ণা আর রামালুর মৃত্যুর ধরন একদম সেম। ব্যাপারটি অনেকটা মাতাল মানুষের মতো। মদ খেলে যেমন নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না, এক্ষেত্রেও মানুষের মগজের নিয়ন্ত্রণ অন্য কেউ বা অন্য কোনো শক্তি নিয়ে যাচ্ছে। যখন তাদের রাগ বা উত্তেজনা চরমে পৌঁছায় তখন শরীরের ভেতর সেই রহস্যময় ভাইরাসটি বিস্ফোরিত হয় এবং মানুষটি মারা যায়। ডাক্তার এমন অদ্ভুত ঘটনা আগে কখনোই দেখেনি। বিক্রমের স্যার তখন বলে যে কঙ্কালটা পাওয়া গেছে সেটা 1000 বছর আগে। এইখানে কাজ করা এখন খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। তুমি পাথরটা শহরে পাঠিয়ে দাও আর ফিরে এসো। কিন্তু বিক্রম নাছোড়বান্দা। সে বলে, আমি এখান থেকে যাব না স্যার, দরকার হলে প্রাণ দেব, কিন্তু এই রহস্যের সমাধান করেই ছাড়বো। আমার বিশ্বাস এই পাথর, কঙ্কাল আর মানুষের শিরদাঁড়ার ওই শিরার ছিঁড়ে যাওয়ার মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে হার মানবে না। এরপর বিক্রম দেবীর সাথে পরামর্শ করে সেই গুহার ভেতরে যায়। সেখানে সে একটি রহস্যময় নকশা বা ম্যাপ দেখতে পায় যা অন্ধকারে জ্বলজ্বল করছে। বিক্রমের মনে পড়ে ঠিক এই ছবিটাই কনস্টেবলের মেয়ে চিত্রা এঁকেছিল। সে দৌড়ে চিত্রার কাছে গেলে চিত্রা জানায় সে এই নকশাটি গ্রামের পুরনো মন্দিরে দেখেছে। তারা তিনজন মিলে যখন মন্দিরে গিয়ে ভালো করে মশাল জ্বালিয়ে দেখে তখন বিক্রম বুঝতে পারে ওই নকশার ভেতরে ছোট ছোট অক্ষরে গ্রামের পুরনো এক ইতিহাস লেখা আছে। সেই ইতিহাসটি হলো, অন্ধকাসুর যখন মারা যায় তখন মহাদেবের কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়েছিল। সেইখান থেকে এক অলৌকিক সত্তার জন্ম হয় যা সবকিছু খেয়ে বড় হচ্ছিল। পরে ব্রহ্মা তার তন্ত্রশক্তি দিয়ে তাকে শান্ত করে এবং সে বাস্তরাম নামে পরিচিত হয়। কিন্তু ওই সময় অন্ধকাসুরের চোখ থেকেও এক ফোঁটা অশ্রু মাটিতে পড়েছিল। সেই চোখের জল থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর কালো আত্মা বা অশুভ শক্তি। এর ক্ষুধা ছিল মানুষের পাপের প্রতি। এই শক্তি মানুষের ভেতরে ঢুকে তাদের রাগ, লোভ আর হিংসাকে 1000 গুণ বাড়িয়ে দেয়। যখন মানুষের এই খারাপ আবেগগুলো সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তখন মানুষের মাথার পেছনের শিরা ফেটে সে মারা যায়। এভাবেই এই শক্তি এক একটা গ্রাম ধ্বংস করে দিচ্ছিল। একবার এই অশুভ শক্তি একজন পবিত্র নারী সাধু বা যোগিনী শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই যোগিনী তার মনের সব রাগ, লোভ আর হিংসাকে জয় করেছিলেন। তাই ওই অশুভ শক্তির খাওয়ার মতো কোনো পাপ সেই যোগিনীর মনে ছিল না। ফলে শক্তিটি তার শরীরের ভিতর আটকে পড়ে যায়। গ্রামের মানুষ ভয় পাচ্ছিল যে যোগিনী মারা গেলে ওই শক্তি আবারও বেরিয়ে আসবে। তখন সেই যোগিনী নিজেই সিদ্ধান্ত দেয় যে তাকে জ্যান্ত সমাধি দিতে হবে। আর গ্রামবাসী তাকে কথা দেয় যে তারা কোনোদিনও মনে পাপ আনবে না এবং সৎ পথে থাকবে। এই প্রতিশ্রুতির কারণে গ্রামটির নাম হয় শ্যামবালা, যার অর্থ শান্তির জায়গা। আর সেই যোগিনী হয়ে যায় গ্রামের রক্ষক দেবী। সবকিছু জানতে পেরে বিক্রম খেয়াল করে যে দেবী সেখানে নেই। তাকে খুঁজতে বিক্রম মন্দিরের বাইরে এলে গ্রামবাসীরা তাকে আক্রমণ করতে চায়, কিন্তু এবার বিক্রম পাল্টে গেছে। সে নিজের কপালে তিলক লাগিয়ে সবার সামনে স্বীকার করে যে সে ভুল ছিল। সে বলে এই মন্দিরের ইতিহাস থেকে সে আসল সত্যটা জানতে পেরেছে। এইসব বিপদের মূলে পাথর নয়, বরং অন্য কিছু। বালু এটাকে বানানোর গল্প বলে উড়িয়ে দিতে চাইলে বিক্রম বলে, বিশ্বাস না হলে পুরোহিতের মেয়ে দেবীকে জিজ্ঞেস করো। এই কথা শুনে সবাই আকাশ থেকে পড়ে। তারা অবাক হয়ে বলে, পুরোহিতের মেয়ে?
আমাদের পুরোহিতের তো দেবী নামে কোনো মেয়েই নেই। তখন দাদিমা বিক্রমকে বলেন, সেই দিন তুমি যখন কথা বলছিলে তখন আমরা দেখেছিলাম তুমি আসলে একা একাই কথা বলছো। বিক্রম বিশ্বাস করতে না পেরে ছোট্ট মেয়ে চিত্রাকে জিজ্ঞাসা করে। চিত্রা তখন মন্দিরের ভেতর মূর্তির দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিক্রম বুঝতে পারে হাজার বছর আগে যে যোগিনী নিজের জীবন দিয়ে গ্রাম বাঁচিয়েছিলেন, তিনি দেবী রূপে এসে বিক্রমকে সব রহস্য বুঝিয়ে দিয়ে গেছেন। পুরোহিত মশাই তখন বলেন, গ্রামবাসীরা ঠিকই বলছে, তুমি আমাদের আদিমাতা রাজেশ্বরী দেবীর কথাই বলছো। আসলে এই পাথরটা মাটিতে পড়ার ধাক্কায় মাটির নিচে বন্দি থাকা সেই পুরনো অশুভ শক্তিটা আবারও মুক্ত হয়ে গেছে, আর সেই শয়তানকে থামাতে দেবীর আত্মাও আবার ফিরে এসেছে। এইভাবেই বিজ্ঞানের ছাত্র বিক্রমের সামনে এক অলৌকিক সত্য পরিষ্কার হয়ে যায়। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে অশুভ শক্তিটি এখন কার শরীরে আছে। সবাই নিজেদের ঘাড় পরীক্ষা করতে থাকে এবং ভয়ে বাড়ি ফিরে যায়। পুরোহিত এবং বিক্রম বুঝতে পারেন এই শক্তিটি এখন একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ঢুকে পুরো গ্রামকে শেষ করে দেবে। গ্রাম প্রধানের বাড়িতে এক কাজের মহিলার হাতের আংটি দেখে প্রধানের স্ত্রীর মনে প্রচন্ড লোভ জাগে। সে পাগলের মতো মহিলার আঙুলটি ছিঁড়ে আংটিটি কেড়ে নেয় এবং কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপরেই অশুভ শক্তিটি কাজের মহিলার শরীরে ঢুকে সে পাশের বাড়ির স্বামী, স্ত্রী ও সন্তানকে খুন করে ফেলে। এরপর শক্তিটি একটি কুকুরের শরীরে যায় এবং কুকুরটি মারা গেলে সেটি এক পালোয়ানের শরীরে প্রবেশ করে। পালোয়ান প্রচন্ড রেগে নিজের বাড়িতে যায়। তার স্ত্রী তার ঘাড়ে এই অশুভ চিহ্ন দেখে চিৎকার করে ওঠে। পালোয়ান নিজের মেয়েকে মারতে যায়, কারণ সে চাইতো তার ছেলে হোক, সে কুস্তি শিখবে। গ্রামবাসীরা মেয়েটিকে বাঁচাতে এলেও পালোয়ানের অতিমানবিক শক্তির কাছে কেউ টিকতে পারে না। তখন বিক্রম মন্দিরের ঘণ্টা দিয়ে পালোয়ানের মাথায় আঘাত করে। ঘণ্টার শব্দে সে কাবু হয়ে পড়লে গ্রামবাসীরা তাকে বেঁধে ফেলে। পণ্ডিত মশাই বলেন তাকে আগের মতো জীবন্ত সমাধি দিতে হবে। কিন্তু রাতে বিক্রম গিয়ে দেখে পালোয়ান সেখান থেকে পালিয়েছে। সবাই তাকে খুঁজতে বেরোলে পালোয়ান আক্রমণ করে কনস্টেবল অনুবন্ধুকে মেরে ফেলে। বিক্রম তার বন্ধুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। এরপর পালোয়ান যখন কনস্টেবলের বাড়িতে ঢুকতে যায় তখন সে হঠাৎ দরজায় থমকে দাঁড়ায়, যেন কোনো অদৃশ্য দেওয়াল বা শক্তি তাকে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। কনস্টেবল অনুবন্ধুর মৃত্যুর পর বিক্রম ছোট্ট মেয়ে চিত্রার দায়িত্ব নেয়, কিন্তু হঠাৎ একদিন সে দেখে চিত্রার ঘাড়েও সেই ভয়ঙ্কর চিহ্ন। বিক্রম জানে গ্রামবাসীরা দেখলে চিত্রাকে মেরে ফেলবে, তাই সে তাকে নিয়ে চুপি চুপি গ্রাম ছেড়ে পালাতে চায়। কিন্তু গ্রামের এক লোক তার দেখে ফেলে সবাইকে জানিয়ে দেয়। গ্রামবাসীরা বিক্রমকে মারধর করে আটকে রাখে এবং চিত্রাকে ধরে নিয়ে যায়। গুহার সামনে চিত্রাকে জ্যান্ত সমাধি দেওয়ার সব আয়োজন সম্পন্ন করা হয়। পণ্ডিত মশাই মন্ত্র পড়া শুরু করেন। চিত্রা যেহেতু কথা বলতে পারে না এবং সবকিছু বোঝে না, তাই এক মহিলা তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলে, আকাশে তোমার বাবা মা আছেন, আমরা তোমাকে তাদের কাছে পাঠিয়ে দেব। অবুঝ মেয়েটি তাই বিশ্বাস করে হাসি মুখে কবরে যাওয়ার জন্য তৈরি হয়। এদিকে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে থাকা বিক্রমের কানে হঠাৎ দেবীর নূপুরের শব্দ ভেসে আসে। তার জ্ঞান ফিরে এবং সে বুঝতে পারে দেবী তাকে বারবার পথ দেখাচ্ছেন। সে পাগলের মতো চিত্রাকে বাঁচাতে ছুটে যায়। দাদিমা চুপি চুপি চিত্রাকে পালিয়ে যেতে বললেও সে রাজি হয় না। উল্টো দাদিমাকে গ্রামবাসীরা আঘাত করে। বিক্রমের সে গ্রামবাসীদের সাথে লড়াই শুরু করে। পুরোহিত যখন চিত্রার কাছে গিয়ে বড় ঘন্টা বাজাতে শুরু করেন তখন দেখা যায় চিত্রা সেই শব্দ সহ্য করতে পারছে না। বিক্রমের মনে করে যায় রামালু আর পালোয়ানও এই ঘন্টার শব্দে কাবু হয়ে পড়েছিল। সে তখন নিজেই কিছু ঘন্টা নিয়ে চিত্রার কানে জোরে জোরে বাজাতে থাকে। সাথে মন্দিরের পুরোহিতরাও সবাই মিলে শঙ্খ বাজাতে শুরু করে। প্রচন্ড শব্দের চাপে চিত্রা ছটফট করতে করতে একসময় অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই শরীর থেকে সেই কালো অশুভ শক্তিটি বেরিয়ে আসে এবং বাতাসে মিলিয়ে গিয়ে আবার সেই অন্ধকার গর্তে ফিরে যায়। এভাবেই পুরো গ্রাম অভিশাপ থেকে মুক্তি পায়। সবশেষে বিক্রম চিত্রাকে নিজের মেয়ের মতো আগলে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে আসে। যাওয়ার সময় সে দেবী রাজেশ্বরীকে শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। আর অন্ধকাসুরের এই অশুভ শক্তিটি আবারও মাটির নিচে চিরতরে বন্দী হয়ে পড়ে থাকে। এইভাবেই শেষ হয় শ্যামবালা সিনেমার গল্প। এই মুভিটি আমাদের এক অদ্ভুত দোলাচলে দাঁড় করিয়ে দেয়, যেখানে একদিকে আছে আধুনিক বিজ্ঞান আর অন্যদিকে
প্রাচীন পুরাণ বিক্রমের চরিত্রটি আমাদের দেখালো যে জীবনের সব রহস্য হয়তো শুধু বিজ্ঞানের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিছু জিনিসের উত্তর লুকিয়ে থাকে বিশ্বাস আর ইতিহাসে। আশা করি এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান মুভির কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরের চমৎকার কোনো গল্প আপনি মিস না করেন। আজকের মতো এইখানেই বিদায়। ধন্যবাদ।